আজকের এই সভার সভাপতি এবং সঞ্চালক সহ সভামঞ্চে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, উত্তম মুখার্জি সহ সুজিত মুখার্জি, ববিতা দাস, চুমকি মুখার্জি, অনিতা দাস, শ্রীমতী হেমব্রম, মদন বাউরি, সুমেধা চক্রবর্তী, গোপীনাথ নাগ সহ যার সমর্থনে আজকে আমাদের এই সভা, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে যিনি জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, স্নেহ, সমর্থনকে পাথেয় করে লড়াই করছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, আমার পূর্ববর্তী বক্তা, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যারা সভাস্থলে এসে পৌঁছেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। এখন প্রায় বেলা 1:30 বাজতে যায়, 12টা থেকে লোকজন আসা শুরু করেছে এবং অনেকটা আগে থেকে আপনাদের বাস দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমি শুনছিলাম আপনারা দীর্ঘক্ষণ রোদে, এই বৈশাখের কাঠফাটা রোদ উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে, দাবদাহকে উপেক্ষা করে আপনারা সভাস্থলে এসছেন। কেউ খেয়ে এসছেন, কেউ না খেয়ে এসছেন, কেউ সংসারের গুরুত্বপূর্ণ কাজ কর্ম, রান্না বান্না ছেড়ে বিপুল সংখ্যায় মায়েদের, দিদিদের, বোনেদের উপস্থিতি আজকে আমি সবাই দেখতে পাচ্ছি। যে সংখ্যায় মানুষ আজকে সবাই উপস্থিত হয়েছে বেলা 1:30টার সময়, যারা 1:30টার সময় দুপুরবেলায় সভায় আসে, তারা শুধুমাত্র বক্তব্য শোনার জন্য আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 26 তারিখ তৃণমূল কংগ্রেসকে জেতাবো এবং ভোট দিয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নির্বাচিত করব। আর এখান থেকে বিজেপি যাকে প্রার্থী করেছে সে নিয়ে তো নতুন করে বলার কিছু নয়, আপনারা দেখেছেন। নিজেদেরকে দাবি করে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আর 5 বছর 7 বছর ধরে এত টাকা খরচা করে মানুষের স্বতঃস্ফূর্ততাও পায়নি, একটা নেতাও তৈরি করতে পারেনি। এই ব্লকে, এই বিধানসভায় তৃণমূলের আবর্জনাগুলোকে নিয়ে গেছে। আমি তাকে বিশ্বাসঘাতক বলবো না, তার কারণ দলের কোনোদিনই বিশ্বাস তার উপর ছিল না। তার কারণ জুলাই মাসে আপনারা দেখেছেন, জুলাই আগস্ট মাস থেকে যখন দলের সাংগঠনিক স্তরে পরিবর্তন হয়, এই ব্লকের সভাপতি আমরা নরেন্দ্রনাথ চক্রবর্তীকে করেছিলাম। আমরা স্বচ্ছ ভালো মানুষদের জায়গা করে দিয়েছিলাম এবং অনেকের গাত্রদাহ হয়েছিল। রং পাল্টে, দল বদলে নিজের স্বার্থ চরিতার্থ করতে যারা মানুষের আবেগকে দিল্লির বুকে বিক্রি করে দিতে চায়, তাদের বিরুদ্ধে আগামী দিন আপনাদের গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে জবাব দিতে হবে। এই নির্বাচন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃতীয়বার বামাটি মানুষের সরকার ক্ষমতায় আনার নির্বাচন নয়, এটা আমার আপনার আত্মসম্মান মর্যাদার লড়াই। যে আগামী 5 বছর যে সরকার তৈরি হবে, আপনি কি সরকার চান? যে সরকার দিল্লি, মধ্যপ্রদেশ থেকে আপনার ভবিষ্যৎ ঠিক করবে, রিমোট কন্ট্রোল সরকার? না আপনি এমন সরকার চান বাংলার মেন নেতৃত্বে দুয়ারে দুয়ারে সরকার করে আপনার বাড়িতে উন্নয়নমূলক পরিষেবা পৌঁছে দেবে? সেই সিদ্ধান্ত আজকে আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার পাড়ায় একটা রাস্তা তৈরি হবে, কোথাও একটা টিউবওয়েল লাগবে, কোন স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হবে, একটা হেলথ সেন্টারের আপগ্রেডেশন হবে, একটা আলো লাগবে। দিলীপ ঘোষেরা কি বলবে? বলবে দাঁড়াও আগে মোদিজিকে জিজ্ঞেস করি, তারপর রাস্তার কাজ শুরু করবো। আপনি সেই সরকার চান? যা আগামী 5 বছর স্থাবক হয়ে, মাথা নত করে, বশ্যতা স্বীকার করে, আত্মসমর্পণ করে আপনারা বেঁচে থাকবেন, না মাথা তুলে আপনারা বেঁচে থাকবেন? সেই সিদ্ধান্ত আজকে আপনাদের নিয়ে বাড়ি ফিরতে হবে। 4 দিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসানসোলে সভা করতে এসেছিল। আপনি দেখুন পাশে কাকে বসিয়েছে, এখানকার প্রার্থী। বলছে দুর্নীতি মুক্ত বাংলা করব, আর সব থেকে বড় তোলাবাজ 2 নম্বরী চোর ডাকাত গুলোকে দলে ঢুকিয়ে তারা নাকি আসল পরিবর্তন আনবে। বসিয়েছে কাকে? বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারিকে ভোট দিয়ে নির্বাচিত করলে
নাকি কয়লার মাফিয়া রাজ নরেন্দ্র মোদী শেষ করবে? এর থেকে হাস্যকর কিছু হতে পারে? বলতে শুভেন্দু অধিকারীকে জেতালে আমরা নারদের দুর্নীতি শেষ করব, সব্যসাচী দত্তকে জেতালে আমরা সিন্ডিকেট রাজ শেষ করব, আর মুকুল রায়কে জেতালে আমরা চিটফান্ড স্ক্যাম শেষ করব। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল চেহারা। আপনারা এদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এদের যদি ভোট দেন, মাথায় রাখবেন বাংলার মাটির সাথে বিশ্বাসঘাতকতা করা। তার কারণ এরা নিজের ছাড়া কিছু বোঝে না। আগামী দিন আসানসোল পৌরসভা হোক বা আগামী দিন পাণ্ডবেশ্বর বিধানসভা হোক, স্বচ্ছ মানুষরা বিধায়ক, পুরসভার মেয়র হবে এবং মানুষের উন্নয়নমূলক পরিষেবা বাড়িতে বাড়িতে মামাটি মানুষের সরকারের নেতৃত্বে পৌঁছে দেবে। আপনারা দেখুন, যারা আজকে বিজেপির প্রার্থী হয়েছে, রং পাল্টে নিজের স্বার্থ চরিতার্থ করতে। আপনারা বলুন এরা কেন বিজেপিতে গেছে? ভালোভাবে জানতো তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না। আরে যারা মানুষের সাথে বেইমানি করে তৃণমূল কংগ্রেস তাদের টিকিট দেয় না। যারা মানুষের পাশে থাকে না তৃণমূল কংগ্রেস তাদের টিকিট দেয় না। যারা মানুষের বিপদে আপদে নিজের জীবন বিপন্ন করে ঝাঁপায় না তৃণমূল কংগ্রেস তাদের টিকিট দেয় না। তাই রং পাল্টে এখন গিরগিটির মতো বিজেপিতে ঢুকেছে। তা বিজেপিতে গেছে ঠিক আছে, বিভিন্ন জায়গায় টাকা ছড়াচ্ছে। আমি আপনাদের বলবো যে যদি আপনাদের টাকা দিয়ে কিনতে আসে, আপনারা দয়া করে টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা আপনাদের টাকা। আমি হাত জোর করে বলবো টাকা নিয়ে নেবেন। তার কারণ আমার আপনার টাকা মেরে এরা বিজেপির পকেটে ভরতে গেছে। এই টাকা আমার আপনার করের টাকা। আপনাকে যদি বলে এ নিন 2000 টাকা, আগামী দিন বিজেপিতে ভোট দেবেন, এরা যে ভাষায় বোঝে আপনাকে সে ভাষায় উত্তর দিতে হবে। এরা আপনার সাথে প্রতারণা করেছে, এবার আপনি এদের সাথে প্রতারণা করবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। এটা আমি সকলকে অনুরোধ করে দিয়ে যাব। এরা 2019-এ এদের সাংসদকে জিতিয়ে আপনারা কি ভেবেছিলেন যে আচ্ছা দিন আসবে? মোদিজির আসল পরিবর্তনের নমুনা কি? 400 টাকার রান্নার গ্যাস আজকে 900 টাকা, 15 টাকার কেরোসিন তেল 38 টাকা, 100 টাকা লিটার পেট্রোল, 90 টাকা লিটার ডিজেল, পোস্তর দাম 1600 টাকা কেজি, রেলের 5 টাকার প্ল্যাটফর্ম টিকিট 50 টাকা। আলুর দাম কত? পেঁয়াজের দাম কত? ঘির দাম কত? সরষের তেল 170 টাকা লিটার। ভালো লাগছে? আর অন্যদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। একটা মানুষের মাথার উপর 10 পয়সার বাড়তি কর চাপায়নি। তাও বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা, একের পর এক উন্নয়নমূলক পরিষেবা পৌঁছে দিয়েছে। আপনি বলুন, মোদিজি বলেছিল 15 লাখ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবো, কেউ পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। 7 বছর কেন্দ্রের সরকারের দায়িত্বে রয়েছে, মানে 14 কোটি চাকরি হওয়া উচিত। আপনি আমাকে পাণ্ডবেশ্বরে দেখান তো 14টা যুবক যুবতী যার হাতে কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে, দেখান। আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আমি দায়িত্ব নিয়ে বলছি। মমতা ব্যানার্জি বলেছিল কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। এটাই হচ্ছে পার্থক্য। আপনার ব্যাংক অ্যাকাউন্টে মোদিজির 15 লাখ ঢোকেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী আর রূপশ্রীর 25,000 টাকা আপনি পেয়েছেন। এটাই হচ্ছে পার্থক্য। একদিকে বহিরাগত জুমলাবাজ ধাপ্পাবাজ নেতা বলছে কি আমাদের সুযোগ দাও, আমরা কাজ করে দেখাবো। আর একদিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 10 বছরের কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন, আপনি কাকে নির্বাচিত করবেন। আর যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসার পরিচয় আজকে আপনারা সবাই দিয়েছেন, এই রোদ উপেক্ষা করে আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা সভাস্থলে এসছেন, আমাদের কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ করেছেন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী দিন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে আপনারা জেতান, মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতার ঋণ 10 গুণ উন্নয়ন করে আগামী দিন আপনাদের বাড়িতে বাড়িতে পরিষেবা পৌঁছে পরিশোধ করবে। দিদি যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে। আমরা তো সর্বত্র উন্নয়নের কথা বলছি, বিজেপি উন্নয়ন নিয়ে কথা বলতে পারছে না কেন?
বলছে সোনার বাংলা করবো, মুখে বাক শব্দ নেই, কি করবেন বলতে পারছে না। প্রধানমন্ত্রী যদি 30 মিনিট বক্তব্য রাখছে, 29 মিনিট মমতা ব্যানার্জির বাপ্পাপন্ত করছে। প্রধানমন্ত্রী বলুন কি করবেন, আর আপনি বাংলার জন্য 7 বছরে কি করেছেন? এই পাণ্ডবেশ্বরে কত টাকা পাঠিয়েছেন দিল্লি থেকে? এই আসানসোলের জন্য কত পাঠিয়েছেন? পশ্চিম বর্ধমানের জন্য কত পাঠিয়েছেন? পূর্ব বর্ধমানের জন্য কত পাঠিয়েছেন? পশ্চিম বর্ধমানকে আলাদা জেলা করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বীকৃতি দিয়েছে, মর্যাদা দিয়েছে, কর্পোরেশন করেছে, আপনাদের খুঁজে পাওয়া যায়নি। আর করোনা লকডাউন আমফানের সময় যাদের পা মাটিতে পড়তো না, এখন মমতা ব্যানার্জিকে সরাবে বলে গুজরাট আর মধ্যপ্রদেশ থেকে ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে। আপনারা দেখুন মায়েরা, একটা মহিলার কি ক্ষমতা! ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, যাদের পা মাটিতে পড়তো না, এখন ডেলি প্যাসেঞ্জারি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সরানো যায়? সিপিএম বলছে মমতা ব্যানার্জিকে সরাও, কংগ্রেস বলছে মমতা ব্যানার্জিকে সরাও, বিজেপি বলছে মমতা ব্যানার্জিকে হারাও, আর বাংলার জনগণ বলছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে মমতা ব্যানার্জিকেই বসাও। এটাই তো পার্থক্য। আর আমরা যা বলেছি আমরা করে দেখিয়েছি। এখানে ক্যামেরা রয়েছে, আমি বিজেপির বন্ধুদের বলবো, আপনারা যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনারা আসুন আমাদের সাথে লড়াইয়ে নামুন। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন যে 7 বছর ক্ষমতায় আপনারা পাণ্ডবেশ্বরের জন্য কি কাজ করেছে। বাংলায় 80,000 বুথ রয়েছে, এই জেলায় 9টা বিধানসভা রয়েছে। আপনি ঠিক করুন আপনি কোথায় সভা করবেন, আপনি মঞ্চ বাঁধুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন। 1 ঘন্টা আগে আমাকে বলবেন, আমি সেই সভায় যাব। মানুষের সামনে আসুন, একদিকে আপনি দাঁড়াবেন, একদিকে আমি দাঁড়াবো, একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা, আর একদিকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। 10-0 গোল দিয়ে যদি মাঠের বাইরে ভোকারটা করে বার করতে না পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। এত বড় কথা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে। বলুন আপনি কোথায় লড়াই করবেন, আমি প্রস্তুত, আসুন। আর আপনি যাকে প্রার্থী করেছেন, এ তো মানুষ বুঝে গেছে বিজেপির আগামী দিনে লক্ষ্য কি। আপনি বলছেন কয়লা মাফিয়া মুক্ত পাণ্ডবেশ্বর, আসানসোল, আর সব থেকে বড় কয়লা মাফিয়া রাজু ঝা কোন দলে বলতে হবে। সব চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, ডাকাত, 2 নম্বরই, তোলাবাজ। আগে তো লোকে কি জানতো যে চুরি করলে চোর জেলে যায়, এখন চুরি করে চোর বিজেপিতে যায়, ডাকাতি করে বিজেপিতে যায়। আপনি দেখুন যাদের জেলে থাকার কথা তারা মোদিজির পাশে বসে আছে, আর মোদিজি কি বলছে, আসল পরিবর্তন। এই হচ্ছে বিজেপির আসল পরিবর্তনের নমুনা। আগামী দিন এই পরিবর্তন চান আপনারা কি মায়েরা বলুন? এই পরিবর্তন চান? আগামী দিন দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশের কাছে বশ্যতা স্বীকার করে বেঁচে থাকতে চান? মধ্যপ্রদেশের নেতাদের কাছে আত্মসমর্পণ করে বেঁচে থাকতে চান? না আগামী দিন মাথা উঁচু করে বাংলার মেয়ের হাত ধরে আগামী দিন বাংলাকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করতে চান? কি চান? একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে যে বিজেপির কাছে মাথা নত করেনি, তাই এদের গায়ে জ্বালা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙেছে, নির্বাচনের প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, শীতলকুচিতে 5 জনকে গুলি করে মেরেছে। বাঙালিদের রক্তে এরা বাংলা দখল করতে চায়। এদেরকে 26 তারিখ জবাব দেবেন কি দেবেন না বলুন? যারা আমার আপনার রক্তের বিনিময়ে বাংলা দখল করতে চায়, তাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া উচিত কি উচিত নয় বলুন? 5 জন বাঙালি, 5 জন তরতাজা যুবককে কেন্দ্রীয় বাহিনী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরেছে। তাদের অপরাধ কি? তাদের দোষ কি? তারা বাংলা মায়ের সন্তান। তারা বিজেপির কাছে মাথা নত করেনি, নিজের ভোটটা নিজে দিতে যাচ্ছিল। আর সিআরপিএফ কি বলছে? বলছে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। আত্মরক্ষার জন্য যদি পুলিশকে আগে ব্যবস্থা নিতে হয়, আগে পুলিশ টিয়ার গ্যাস চালায়। আপনি টিয়ার গ্যাস চালালে ভিড় ছত্রভঙ্গ হতো। বলছে এদের হাতে বন্দুক ছিল,
আমরা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছি। যারা মারা গেছে কারোর হাতে একটা লাঠি ছিল না, ভিডিও প্রকাশ হয়েছে, আপনারা দেখেছেন। বলুন, যাদের উপর গুলি চালানো হয়েছে তার হাতে একটা লাঠি ডান্ডা ছিল? ছিল না। আর আত্মরক্ষার জন্য গুলি চালাতে হলে আগে পায়ে গুলি চালায়, আগে হাতে গুলি চালায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বুকে গুলি চালিয়েছে। কেন? দিল্লির অর্ডার ছিল বলে। বাঙালির রক্তে এরা বাংলা দখল করতে চায়। এদের ক্ষমা করবেন মায়েরা? ক্ষমা করবেন? 10ই এপ্রিল শীতলকুচির ভোটের বুলেটের জবাব 26 তারিখ পাণ্ডবেশ্বরের মা ভাই বোনেদের ব্যালটের মাধ্যমে দিতে হবে। এবং যারা বাঙালির রক্তে বাংলা দখল করতে চায় সেই বিশ্বাসঘাতক বহিরাগত গুলোকে এই মাটি থেকে বিতাড়িত করতে হবে। যত কষ্ট হোক, যত গরম পড়ুক, নিজের ভোট নিজেকে দিতে হবে। আপনাদের এক একটা মূল্যবান ভোট আগামী দিন ইভিএম এ ভোট দেওয়া মানে এই বহিরাগত বিশ্বাসঘাতকের গালে এক একটা চড়। যারা বাংলাকে গুজরাটের হাতে, মধ্যপ্রদেশের হাতে তুলে দিতে চাইছে, বিক্রি করে দিতে চাইছে, তাদেরকে আগামী দিন কড়ায় গন্ডায় জবাব দিতে হবে। যারা বাংলার সংস্কৃতি জানে না, বাংলার ঐতিহ্য জানে না, বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, বাংলা লিখতে জানে না, বলতে জানে না, পড়তে জানে না, তারা নাকি সোনার বাংলা করবে। এক লাইন বাংলা বলতে পারবে না। যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে পড়তে পারবে না। নিজের নামটা বাংলায় লিখতে পারবে না। বাংলার সংস্কৃতি জানে না। স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেবকে চেনে না। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর জায়গায় বলছে শান্তিনিকেতন। পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। সহজ পাঠ কে লিখেছে জানে না। আর প্রধানমন্ত্রীর মুখের ভাষা তো আপনারা শুনছেন। পদ্মছাপকে কি বলেছে দেখেছেন? দেখেছেন? এসব ভাষা আমি মুখে আনতে পারবো না। আপনারা এদের হাতে বাংলা তুলে দেবেন? বলুন, আগামী দিন যত কষ্ট হোক লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। দিদি যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে। বলুন, আপনারা স্বাস্থ্যসাথী কার্ড পান না? পান না? দিদি সিপিএম, কংগ্রেস, বিজেপি নির্দল করেছে স্বাস্থ্যসাথী কার্ডে, খাদ্যসাথী কার্ডে। একটা বিজেপির কর্মী বলতে পারবে যে স্বাস্থ্যসাথী পাইনি, যে খাদ্যসাথী পাইনি? নরেন্দ্র মোদী আপনাকে কি দিয়েছে? রান্নাঘরে ঢুকে দেখবেন 400 টাকা রান্নার গ্যাসটা 900 টাকা করেছে। আর তার সেই গ্যাসের উপর হাঁড়িতে যে ভাতটা ফুটছে বিনা পয়সায় রেশন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এটাই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর বাংলার মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য। যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে। আজকে বলুন, স্বাস্থ্যসাথী কার্ড বাংলার 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় দিদি নিয়ে এসছে, কাউকে বাদ দেয়নি। এরা বলছে আয়ুষ্মান ভারত। আপনি জানেন আয়ুষ্মান ভারতের গল্প? বাংলায় 10 কোটি মানুষ বসবাস করে। এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল 10% লোককে, মানে 1 কোটি লোককে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি যখন বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছি আমাকে 45% মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি পরিষেবা দিই আমি বাংলার 10 কোটি মানুষের দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছাবো। যখন আমি নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছি আমার কোনো দল, কোনো জাত, কোনো ধর্ম নেই। একটাই ধর্ম, মানব ধর্ম। কুচবিহার থেকে কাকদ্বীপ, কালিম্পং থেকে কাঁথি, দার্জিলিং থেকে দিগঙ্গা, ওদিকে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, 8 থেকে 80 খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, এসসি, এসটি, ওবিসি, তপশিলি জাতি, উপজাতি, প্রবীণ, নবীন, বয়োজ্যেষ্ঠ, মা, ভাই, বোন, ডায়ে বায়ে, আগে পেছনে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গ্রাম থেকে শহর, পাহাড় থেকে সাগর, সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে, কাউকে বাদ দেয়নি। এই যুগান্তকারী সিদ্ধান্ত একমাত্র ভারতবর্ষের মাটিতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন না। আর এই স্বাস্থ্যসাথী কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির মহিলাদের নামে করেছে, মায়েদের নামে করেছে, বৌদিদের নামে করেছে, দিদিদের নামে করেছে। তার কারণ কি? এই কার্ড বাড়ির কোনো অল্প বয়সী যুবক, কোনো যুবতীর নামে করতে পারত,
কোন বয়োজ্যেষ্ঠ মেম্বারের নামে করতে পারত, বাড়ির কর্তার নামে করতে পারত, তা তো করেনি। এই কার্ড দিদি নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে বাড়ির গৃহকর্তীদের নামে করেছে। তার কারণ কি? মহিলারা যখন বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, আপনার বাবা মা ভালো আছে না খারাপ আছে, খেয়েছে না খায়নি, সুস্থ না অসুস্থ, জিজ্ঞেস করার মতো দুটো লোক থাকে না। দিদি সেই কারণে স্বাস্থ্যসাথী কার্ডটা আপনার নামে করেছে। আপনার নামে যদি কার্ড থাকে, আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আর আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। এই যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। আজকে বিনা পয়সায় রেশন বাংলার 10 কোটি মানুষের বাড়িতে বাড়িতে আজকে রেশন পৌঁছে দিয়েছে। আজকে বলুন কে দিয়েছে? মমতা ব্যানার্জির সরকার দিয়েছে। বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় খাদ্য। আজকে বিজেপি এতগুলো রাজ্যে কেন্দ্রের সরকার, এই রাজ্য সরকার পরিচালনা করছে। একটা রাজ্য সরকার বলুন তো যে বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে। একটা সরকার আপনি বলতে পারবেন না। উত্তরপ্রদেশ দিচ্ছে না, মধ্যপ্রদেশ দিচ্ছে না, আসাম দিচ্ছে না, ত্রিপুরা দিচ্ছে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা করে দেখিয়েছে। এটাই হচ্ছে পার্থক্য। আপনি দেখুন, আমাদের নেত্রী আবেদন জানিয়েছিল 4 দিন আগে নির্বাচন কমিশনের কাছে যে 22 তারিখ ভোট আছে, 26 তারিখ ভোট আছে, 29 তারিখ ভোট আছে। এমনিতেই দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এক এক দিনে 1700-1800 করে লোক মারা যাচ্ছে। গতকাল আমরা 1800 সহনাগরিককে হারিয়েছি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছে যে 3 দফায় ভোট আপনারা একসাথে করে 1 দফায় করে দিন, মানুষের সুবিধা হবে, করোনা নিয়ন্ত্রণে থাকবে, এত সভা সমিতি হবে না, মানুষ রাস্তায় কম বেরোবে, রোদে দাঁড়াতে কম হবে, 1 দফায় করলে মানুষের সুবিধা হবে। নির্বাচন কমিশন কোন রকম কর্ণপাত করেনি। তার কারণ ভারতীয় জনতা পার্টি চায় না 1 দফায় ভোট হোক। আপনারা বলুন তো, 1 দফায় ভোট হলে আপনাদের সুবিধা হতো না? হতো কি হতো না? মানুষকে মৃত্যুর মুখে ঠেলে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে রাস্তায় নেমেছে, তাদের আগামী দিন জবাব দেবেন কি দেবেন না? মায়েরা বলুন। আপনি দেখুন গুজরাট, উত্তরপ্রদেশের কি অবস্থা। শ্মশানের বাইরে মৃত্যু মিছিল, অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, 1 হাত ছাড়া ছাড়া মৃতদেহ পোড়ানো হচ্ছে। তার কারণ কি জানেন? এরা 10 বছর, 15 বছর, 20 বছর এক একটা রাজ্যে ক্ষমতায় খালি মন্দির মসজিদের রাজনীতি করেছে। গুজরাটের জনসংখ্যা 7 কোটি আর হাসপাতালে বেডের সংখ্যা 18,000। বাংলার জনসংখ্যা 10 কোটি আর বাংলায় বেডের সংখ্যা মমতা ব্যানার্জি করেছে 1,10,000-এর উপরে। এটাই হচ্ছে পার্থক্য। 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মন্দির মসজিদের রাজনীতি নয়, কর্মসংস্থান, পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, পলিটেকনিক, ITI, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করে বাংলাকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছে। আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে তারা এসে আমাদের জ্ঞান দিচ্ছে যে বাঙ্গালকে গুজরাট বানায়েগা। বলুন, বাংলাকে গুজরাট হতে দেবেন? বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেবেন? বাংলাকে মধ্যপ্রদেশ হতে দেবেন? আপনার ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ, বাচ্চাদের ভবিষ্যৎ দিল্লির নেতারা ঠিক করবে বসে। আপনি কার সাথে কথা বলবেন, কোন রাস্তা দিয়ে হাঁটবেন, কি রঙের শাড়ি পরবেন, কি রঙের জামা পরবেন, কি দিয়ে ভাত খাবেন, কেন্দ্রের সরকার নিদান দেবে, কেন্দ্রের নেতারা নিদান দেবে। বাংলার মানুষের কোনো স্বাধীনতা থাকবে না। আর এরা যদি আসে, এই যে বিনা পয়সায় খাদ্য, রেশন, কিচ্ছু থাকবে না। আপনি দেখেছিলেন লকডাউনের সময় কি অবস্থা হয়েছিল? কত মানুষের চাকরি চলে গেছে। দিন আনা দিন খাওয়া শ্রমিক, কৃষক, মজুরদের অর্থনৈতিক ক্রয় ক্ষমতা কমে গেছিল। যারা রোজ 100 টাকা 200 টাকা করে উপার্জন করত, তাদের সব উপার্জন লাটে উঠেছিল মোদীজির অপরিকল্পিত লকডাউনের কারণে। আপনি শুনে রাখুন, লকডাউন ঘোষণা করেছিল আগেবার, মনে আছে? মধ্যপ্রদেশে সরকার গড়ার পর। আপনি মনে করে দেখুন, করোনার সময় লোক মারা যাচ্ছিল, এরা মধ্যপ্রদেশে ঘোড়া কেনা বেচায় ব্যস্ত ছিল। এবার আবার ওরা লকডাউন করবে। কবে জানেন? বাংলার নির্বাচনের পরে। তখন আপনার পাশে আপনি CPM বিজেপিকে খুঁজে পাবেন না।
কিন্তু বিনা পয়সায় খাদ্য আর অভুক্তদের মুখে খাবার তৃণমূল কংগ্রেসের সৈনিকেরাই তুলে দেবে। এটা দয়া করে মাথায় রাখবেন। আপনার ভালো সময় আর আপনার আনন্দে তৃণমূল কংগ্রেস থাকবে না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আপনি বলুন তো, কটা বিজেপি নেতা লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, অভুক্তদের মুখে খাবার তুলে দিয়েছে, বাড়িতে বাড়িতে গিয়ে রেশন সরবরাহ করেছে? আপনার বাড়িতে 1 কেজি আলু ছিল না 8 কিলো ভাত ছিল, জিজ্ঞেস করেছে? দুমুঠো খাবার পৌঁছাচ্ছে কিনা কোনো বিজেপির নেতা গিয়ে জিজ্ঞেস করেছে? আর এখন বড় বড় ভাষণ, আর এমনি তো দেখতে পাচ্ছে সব চোর চিটিংবাজ গিয়ে জড়ো হয়েছে। এরা যদি থাকে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, সব বেঁচে দেবে আগামী দিনে। আর যারা গেছে তারাও এখন বুঝতে পারছে কি অবস্থা। মানুষ এদের সাথে নেই, এদের সভা সমিতি দেখছেন নিজের স্বার্থ চরিতার্থ করতে রং পাল্টে অন্য দলে যাই, আর অন্য দলে গিয়ে আমি বুঝতে পারি যে বাংলা নিজের মেয়েকেই চায়। তো বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সাগর থেকে পাহাড়, আমি যেখানে যাচ্ছি সভা করছি, আমি আপনাদের বলছি দায়িত্ব নিয়ে আপনারা আমার কথা লিখে রাখুন। 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, 2/3 বেশি আসন নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। কিন্তু পাণ্ডবেশ্বর সিটটা আপনাদের বিপুল ব্যবধানে জেতাতে হবে। তার কারণ হচ্ছে আপনাদের নিজেদের উন্নয়নের কথা ভাবতে হবে, নিজেদের সংসারের কথা ভাবতে হবে। দিদি যা কথা দেয়, কথা দিয়ে কথা রাখে। আপনি বলুন, দিদি কথা দিয়ে কথা রাখে না? দিদি 10 অঙ্গীকারের কথা বলেছে। 10 অঙ্গীকার কি? দিদি বলেছে আগামী দিন আমার সরকার ক্ষমতায় আসবে, আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলে একটা প্রকল্প শুরু করতে চলেছি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড এমন একটা প্রকল্প, বাংলায় যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা দ্বাদশ শ্রেণীর পর 12-এর পর পড়াশোনা করতে চায়, কেউ ভাবে ডাক্তারি পড়বো, কেউ ভাবে ইঞ্জিনিয়ারিং পড়বো, কেউ ভাবে বিদেশে গিয়ে পড়বো। প্রাইভেটে পড়তে গেলে অনেক টাকা পয়সা খরচা হয়, কিন্তু আমার মা বাবার কাছে তো এত টাকা নেই, আমার পড়াশোনার দায়িত্ব দায়ভার কে নেবে? দিদি বলেছে 12-এর পর যে যেখানে যা ইচ্ছা করতে চাও, যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের পড়াশোনার দায়িত্ব আমার সরকার 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমাদের সবাইকে তৈরি করে দেবে। মা বাবার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না, তোমরা নিজেদের ভবিষ্যৎ নিজে করো। দ্বিতীয় হচ্ছে ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় এমন একটা প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে যে সরকার প্রতিষ্ঠা হওয়ার পরদিন থেকে বাংলার যত পরিবার রয়েছে, 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীকে মাসে মাসে 1,60,00,000 পরিবার, মানে বাংলায় কোনো পরিবার বাদ থাকবে না, সেই পরিবারের গৃহকর্ত্রীদের মাসে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা সরকার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। আর আপনি যদি SC/ST পরিবার হন বা SC/ST পরিবারের সদস্য হন, তাহলে বলেছে যে মাসে 500 টাকা দেবে না, মাসে 1,000 টাকা, বছরে 12,000 টাকা মমতা ব্যানার্জির সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। মাসের 1 তারিখ 2 তারিখের মধ্যে আপনি সরাসরি সেই টাকা পেয়ে যাবেন, কারোর কাছে হাত পাততে হবে। কৃষকদের জন্য কি বলেছে? আমরা এখন কৃষক বন্ধু করে একর পিছু কৃষকদের 5,000 টাকা দিচ্ছি। মমতা ব্যানার্জি কি বলেছে? যে আগামী দিন সরকার তৈরি হওয়ার পর বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে আমাদের সরকার একর পিছু 10,000 টাকা দেবে, যত কৃষক রয়েছে কেউ বাদ থাকবে না। আর চতুর্থ হচ্ছে বিনা পয়সায় রেশন। বিনা পয়সায় রেশন আপনারা সবাই পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? কি পাচ্ছেন? পাচ্ছেন? আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? বিজেপি থাকলে বিনা পয়সায় ভাষণ, আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বিনা পয়সায় রেশন। কি চান? কি চান মায়েরা? রেশন। তা রেশন কোথা থেকে সরবরাহ করা হয়? রেশনের দোকান থেকে, রেশনের ডিলারের থেকে। আপনারা যখন রেশনের দোকানের বাইরে রেশন নিতে যান, তখন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়, গরমে রোদে দাঁড়াতে আপনাদের কষ্ট হয়? কষ্ট হয় কি হয় না? তারপর সংসারের কাজ কর্ম, রান্না বান্না ছেড়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, প্যাকেট নিয়ে, থলি নিয়ে, ব্যাগ নিয়ে, আপনার প্রাপ্য রেশন আপনি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে
লাইনে রেশন নিতে যাচ্ছেন, আপনার আত্মসম্মানে লাগে? আত্মাভিমানে লাগে? লাগে কি লাগে না? লাগে তো।